আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমির হামজা, পড়ালেখা করছি রাজশাহী সরকারি সিটি কলেজে এইচএসসি 2025। আজকে আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের স্থিতিবিদ্যা চ্যাপ্টারের একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। তো ম্যাথটা করার আগে আমাদের কিছু ম্যাথ সম্পর্কে বেসিক ধারণা নিতে হবে। তো চলো শুরু করি। প্রথমে আমাদের জানতে হবে মোমেন্ট জিনিসটা কি। মোমেন্ট বা ঘূর্ণন ক্ষমতা, যাকে আমরা ভ্রামক নামেও চিনি। মোমেন্ট জিনিসটা আসলে কি? মোমেন্ট জিনিসটা হচ্ছে যখন একটা অনড় বস্তু একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘোরে, ঘোরার পরিমাণের পরিমাপই হচ্ছে মোমেন্ট। একটু ফিল করে দেখি জিনিসটা কি। ধরো এটা একটা দরজা, এই দরজার আমি এই জায়গায় এফ পরিমাণ বল দিলাম, একবার দিচ্ছি এফ পরিমাণ বল এভাবে, একবার দিচ্ছি এফ পরিমাণ বল একটু থেটা কোণে, আবার সেম 2f পরিমাণ বল ধরো এভাবে দিচ্ছি, আবার 2f পরিমাণ বল এভাবে থেটা কোণে। এই যে বল আমি দিলাম, এক একবার এক একভাবে দরজাটা ঘুরবে, সেই ঘোরার যে পরিমাণ হচ্ছে সেই পরিমাণের পরিমাপটা মানে কিভাবে ঘুরছে সেটাই হচ্ছে মোমেন্ট। তো দরজাটা তো আমরা ফ্রন্ট ভাবে দেখলাম, আমরা এইভাবে দেখে একটু চিন্তা করে দেখি, দরজাটা উপর থেকে দেখি যে কিভাবে জিনিসটা চেঞ্জ হচ্ছে। তো ধরো এটা হচ্ছে দরজাটা, আর দরজাটার এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ। দরজাটা এভাবে মুভ করতে পারে। দরজাটাই আমরা এখন ডি পরিমাণ দূরত্বে এফ পরিমাণ বল দিয়ে দেখি। ডি পরিমাণ দূরত্বে মানে দূরত্ব সেম রেখে এফ পরিমাণ বল দিয়ে দেখি। প্রথমে ধরো আমরা দিলাম 10 নিউটন, তারপরে দিলাম 20 নিউটন। আমাকে বলো তো ডি যখন সেম, আমি দরজার সাপেক্ষে লম্বভাবে বল প্রয়োগ করছি, তখন যখন 10 নিউটন দিব তখন কি দরজাটা তাড়াতাড়ি লাগবে, না যখন 20 নিউটন দিব তখন? নিশ্চিত 20 নিউটন দিব তখন দরজাটা তাড়াতাড়ি লাগবে। অর্থাৎ কি হচ্ছে এখন জিনিসটা দেখো, আমি বলতে পারি না এখন যখন আমাদের ডি স্থির তখন মোমেন্ট এম নট সমানুপাতিক এফ, তাই না? আমরা তো ডি স্থির করে এফ দেখলাম। এখন ধরো ফোর্স আমরা স্থির করে দিচ্ছি। ধরো এবার ধরো সেম দরজায় স্থির হচ্ছে এবার কে? বল। প্রথমে ধরো এফ পরিমাণ বল আমি এখানে প্রয়োগ করলাম, সেম এফ পরিমাণ বল আমি এখানে প্রয়োগ করলাম। দূরত্ব স্থির না এবার। এখন বলো তো যখন আমি, এটা হচ্ছে আমার ঘূর্ণন অক্ষ, ঘূর্ণন অক্ষের সাপেক্ষে এটা হচ্ছে দরজা, এভাবে ঘুরতে পারে। যখন এফ পরিমাণ বল আমি এখানে প্রয়োগ করবো তখন দরজাটা জোরে খুলবে, না এখানে খুলবো তখন দরজাটা জোরে খুলবে? নিশ্চিত যখন দূরে করব তখন জোরে খুলবে। মানে কি? মানে যখন এফ, যখন এফ স্থির তখন ডি পরিবর্তন হচ্ছে, মানে কি আমরা লিখতে পারি না যখন এফ স্থির তখন মোমেন্ট এম নট সমানুপাতিক ডি, সমানুপাতিক ডি। এখন যখন দুইটাই পরিবর্তনশীল তখন কি হবে? তখন হবে এম নট সমানুপাতিক এফ ডি। এখন এই সমানুপাতিক চিহ্নটা ওঠার জন্য কি সমান দিব, সমান দেওয়ার পরে সমানুপাতিক চিহ্ন ওঠার জন্য সমানুপাতিক একটা ধ্রুবক লাগবে। ধরো এম নট সমান ধ্রুবক নিলাম কে, তারপর এফ ইন্টু ডি। এখন আমি বলছি যে আমি ডি পরিমাণ মানে এক একক পরিমাণ দূরত্বে এক একক পরিমাণ বল প্রয়োগ করে যদি আমার মোমেন্ট এক একক পরিমাণ হয় তখন কে ইকুয়াল টু 1। তাহলে আমরা কি কে ইকুয়াল টু 1 বসিয়ে লিখতে পারি না? এম নট ইজ ইকুয়াল এফ ডি, অর্থাৎ মোমেন্ট সমান হচ্ছে বল ইন্টু দূরত্ব। আমরা বল ইন্টু দূরত্ব না লিখে আমরা ধরো এখন লিখি এম নট সমান এফ ডি। বল ইন্টু দূরত্ব না লিখে আমরা লিখবো ঘূর্ণনের জন্য, ঘূর্ণনের জন্য দায়ী বল গুণ ঘূর্ণন অক্ষ হতে লম্ব দূরত্ব। কথাটা লেখার তাৎপর্য এখন আমরা বুঝবো। এতক্ষণ তো আমরা সব লম্বভাবে বল প্রয়োগ করছিলাম, এটার সাপেক্ষে লম্বভাবে। এখন দেখো তো আমি আবার সেম দরজাটা নিলাম, নেওয়ার পর আমি বলছি এবার আমি লম্বভাবে নিব না, আমি ডি পরিমাণ দূরত্বে, এটা ডি পরিমাণ দূরত্বে
থেটা কোণে বল নিচ্ছি, থেটা কোণে বল নিচ্ছি, থেটা কোণে এফ পরিমাণ বল নিলাম। এবার আমাকে বলো এখন কি ঘূর্ণনের জন্য দায়ী বল এফ? দায়ী বল এফ না, কারণ কি একটা নির্দিষ্ট কোণে নিচ্ছি। তাহলে কি এখন উপাংশ বিভাজন করতে হবে। আমরা ভেক্টর অনুযায়ী জানি, এটাকে বর্ধিত করলাম, এফ পরিমাণ বল বর্ধিত করলাম, এই সেম এটাকে বর্ধিত করলাম, তাহলে থিটা কোণের বিপরীত দিক এখানেও সেম থিটা কোণ হবে। কারণ এটার উপাংশ নাও, উপাংশ কি থিটার কাছাকাছি যেটা থাকে ওটা হয় এফ কস থিটা, আর এই বরাবর হবে এফ সাইন থিটা। এখন দেখো তো ঘূর্ণনের জন্য দায়ী বল কি এফ? এফ না, ঘূর্ণনের জন্য দায়ী বল হচ্ছে এফ সাইন থিটা। এখন এফ কস থিটা এই জিনিসটা কি কাজ করছে দেখো, এফ কস থিটা, এফ কস থিটাটা কাজ করছে, ধরো এটা সেম দরজা, আমি থিটা পরিমাণ কোণ, এই যে এখানে থিটা পরিমাণ কোণ, এই যে ধরো থিটা পরিমাণ কোণ দিলাম দরজাতে, থিটা পরিমাণ কোণ দেওয়ার ফলে এদিকে গেল এফ কস থিটা, এই সাইডে গেল এফ সাইন থিটা। এফ কস থিটাটা যেটা গেল ওটা কর্ডের সাথে যেহেতু লাগা আছে ছিটকে যাওয়ার চেষ্টা করছে বাট যেতে পারছে না। আর এফ সাইন থিটা যেটা ওটার কারণে এটা ঘূর্ণন সৃষ্টি হলো না। তাহলে এই ক্ষেত্রে মোমেন্ট কি হচ্ছে দেখো, এই ক্ষেত্রে আমরা মোমেন্ট এম নট ইকুয়াল টু, ঘূর্ণনের জন্য দায়ী বল কিন্তু এফ না, ঘূর্ণনের জন্য দায়ী বল হচ্ছে এফ সাইন থিটা, এফ সাইন থিটা ইনটু দূরত্ব হচ্ছে ডি, দূরত্ব ডি। এটাই হচ্ছে এভাবেই আমরা মোমেন্ট নিতে পারি। এখন আমরা একটা বড় স্কেলে মোমেন্ট না দেখবো, যে বড় স্কেলে কিভাবে একটা মোমেন্ট নিতে হয়। ধরো এটা হচ্ছে একটা বড় দণ্ড, এই দণ্ডে আমি বিভিন্ন জায়গায় বল প্রয়োগ করছি। ধরো এখানে দিলাম একটা বল, এভাবে দিলাম একটা বল, আবার এভাবে একটা বল, এভাবে একটা, এই একটা, একটা ধরো এভাবে একটা বল দিলাম। পয়েন্ট এক নির্ধারণ করি, এটা ধরো এ বিন্দু, এটা বি সি ডি ই এফ জি, এটা ধরো F1 F2 F3 F4 F5 F6 এবং F7। আমরা চাইলে যে কোনো বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিতে পারি। কিভাবে নিতে পারি দেখো, ধরো আমরা সি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নেব, সি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নেব, তাহলে আমরা এক কাজ করব, বাম সাইড থেকে যতগুলো বল আছে একটা করে বল নেব, বলের মোমেন্ট নেব, তারপরে আরেকটা বল নেব, বলের মোমেন্ট নেব, এগুলো সব মোমেন্ট নেওয়ার পরে যোগ করে দেব। তাহলে শুরু করি। F1 বলের জন্য মোমেন্ট দেখো, F1 ঘূর্ণনের জন্য দায়ী বল কি F1 এখানে, আর দায়ী বল এবং ঘূর্ণন অক্ষ হতে দায়ী বলের লম্ব দূরত্ব দেখো AC ইন্টু AC। এখানে যেটা চিহ্নের ব্যাপার আছে, চিহ্নের ব্যাপার সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করছি। এরপরে দেখো তো F2 বল দেখো, F2 বল ঘূর্ণনের জন্য দায়ী বল দেখো BC গুণ BC। F3 বল গুণ দেখো সেম জায়গাতে আছে না, মানে কি দূরত্ব হচ্ছে 0। আবার F4 বল, F4 F4 বলের জন্য দেখো, F4 বল এখানে আছে, ঘূর্ণন অক্ষ হতে দূরত্ব হচ্ছে CD ইন্টু CD। সেম F5 ঘূর্ণন অক্ষ হতে দূরত্ব হচ্ছে CE গুণ CE। আবার F6 ঘূর্ণন অক্ষ দূরত্ব হচ্ছে CF গুণ CF। আবার F7 CG মানে F7 গুণ CG। এবার চিহ্ন কিভাবে নিতে হয় সেটা জানবো। আমাদের পাঠ্যপুস্তকে চিহ্ন নেওয়ার ব্যাপারটা আছে, যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায় তাহলে সেই দিককে আমরা ধনাত্মক ধরবো। তো আমি বলবো তোমাকে মনে রাখার দরকার নেই যে কোন দিক ধনাত্মক ধরবো কোন দিক ঋণাত্মক ধরবো। তুমি কি কাজ করবা, এগুলা তো সব যোগ করবো না, তাই না? তাহলে কি হচ্ছে জিনিসটা হচ্ছে সি বিন্দুর সাপেক্ষে, মানে কি সি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট, মানে সামেশন অফ এমসি ইজ ইকুয়াল যতটুকু মোমেন্ট হয়। আমরা কি কাজ করতে পারি এখন, ধরো আমি কি কাজ করলাম, আমি এভাবে একটা চিহ্ন দিলাম, এখানে পজিটিভ লিখলাম। এই কথাটার অর্থ হচ্ছে যে আমি যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছি সেই দিকটা আমি ধনাত্মক ধরেছি, মানে কি আমি স্যারকে বুঝিয়ে দিচ্ছি যে স্যার দেখেন আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন ঘুরছি তখন সেই দিকটাকে আমি ধনাত্মক ধরছি, তাহলে ঘড়ির কাঁটার দিকে সেটা ঋণাত্মক ধরবো। এখন চিহ্ন ধরার চেষ্টা করি, ধরো এটা ধরো
দণ্ডটা প্রথম ক্ষেত্রে দেখো বল প্রয়োগ করছি কি এভাবে বল প্রয়োগ করছি, দেখো এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, মানে কি ঘড়ির কাঁটা বিপরীত দিকে, মানে এটা হচ্ছে প্লাস। এখন পরেরটা দেখো F2, আবার রাখলাম সেম জায়গায় F2, এইদিকে বল করছি, মানে কি এই সাইডে যাচ্ছে, বল প্রয়োগ উপর দিকে এই সাইডে যাচ্ছে, মানে কি ঘড়ির কাঁটার দিকে, মানে মাইনাস। F3 ওই বিন্দুতে আছে আর তারপর শূন্য আছে, মানে ইচ্ছা তোমার প্লাস মাইনাস দাও, প্লাস দেওয়াটাই শ্রেয়। এখন F4 এর জন্য দেখো, F4 এর জন্য বল কি নিচের দিকে, এই যে মানে কি ঘড়ির কাঁটার দিকে, ওর দিকে হলে কি মাইনাস। সেম F5 এর জন্য দেখো বল উপর দিকে প্রয়োগ হচ্ছে, মানে কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে ঘড়ির কাঁটা বিপরীত দিকে, মানে প্লাস। সেম F6 এর জন্য এই যে এভাবে ধরলাম, F6 নিচে, এই যে নিচে দিকে মানে মাইনাস, এটাও সেম এই দিকে, মানে এটাও মাইনাস। এই ছিল আমাদের মোমেন্ট নেওয়ার বিষয়, আমরা যে কোনো বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিতে পারি। তো এখন আমরা মোমেন্ট নেওয়ার বিষয়টা জানলাম, এখন আমাদের জানতে হবে যে ভারসাম্য জিনিসটা কি। একটা বস্তুর ভারসাম্য থাকা শর্ত, বস্তুর ভারসাম্য থাকার শর্ত হচ্ছে তিনটি, আমাদের দুইটি জানলে হবে। আমি যে একটা সারফেসে দাঁড়িয়ে আছি না, এখানে যদি আমি ধরো নিচে 100 নিউটন বল প্রয়োগ করছি, সেম যদি ভূমি আমাকে 100 নিউটন বল প্রয়োগ করে তাহলে তো আমি স্থির থাকবো, তাই না? এই যে আমি স্থির দাঁড়িয়ে আছি এভাবে, মানে কি আমি যতটুকু বল নিচে প্রয়োগ করছি ততটুকু বলই ভূমি আমাকে দিচ্ছে, মানে কি হচ্ছে জিনিসটা দেখো, সামসন অফ ভার্টিক্যাল ফোর্স, মানে নিম্নগামী বল আর ঊর্ধ্বগামী বল দুইটা যদি সমান হয় তাহলে তো শূন্য হবে, মানে কি সামসন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল 0। আর আরেকটা জিনিস দেখো, ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, এভাবে হাত প্রসারিত করলাম, এই সাইড থেকে একজন আমাকে বল প্রয়োগ করছে এভাবে, মানে এদিকে ঘুরবো আমি, এই সাইডে ঘুরবো এভাবে, আবার সেম এই সাইড থেকে একজন বল প্রয়োগ করছে, মানে কি আমি এভাবে ঘুরবো, দুইটা বল যদি সেম হয়, মানে এভাবে ধরো কয়েকজন বল প্রয়োগ করছে, কয়েকটা বল করছে, আমি ঘুরছি না, মানে কি মোমেন্ট আমার শূন্য, তাই না? তাহলে কি সামেশন অফ এম ইজ ইকুয়াল শূন্য, মানে ভারসাম্য থাকা সত্ত্বেও তিনটা, আমাদের দুইটা জানলে হয়। তো দুইটা কি হচ্ছে, মোমেন্ট শূন্য হতে হবে এবং নিম্নগামী বল সমান সমান ঊর্ধ্বগামী বল হতে হবে। আমরা তাহলে কি কি জানলাম, এখন আমরা জানলাম কিভাবে আমাদের মোমেন্ট নিতে হয় এবং আমাদের ভারসাম্য থাকার সূত্র, ভারসাম্য থাকার শর্তাবলী। এখন একটা ম্যাথ করবো আমরা। ধরো আমি এখন রাজশাহীতে আছি, আমার পাশে পদ্মা নদী, আমাকে বলা হলো যে পদ্মা নদীর ওই পারে আমি এখানে একটা ব্রিজ বানাবো, আমাকে বলা হলো যে তোমাকে একটা ব্রিজ বানিয়ে দিতে হবে, তুমি স্ট্রাকচারটা ডিজাইন করে দাও। আমি কি কাজ করলাম, ধরো এটা একটা ব্রিজ, আমি চিন্তা করলাম যে বাংলাদেশ তো একটু ইউনিক কিছু বানাই, আমি চিন্তা করলাম যে আমি দুইটা খুঁটির উপরে ব্রিজ দাঁড় করাবো, ধরো এটা একটা খুঁটি, এটা একটা খুঁটি, এটা দিলাম P1, এটা P2, দুইটা খুঁটির উপরে আমি দাঁড় করাবো ব্রিজটা। বলা হলো যে ব্রিজটা আমাকে বললো যে এখান থেকে ব্রিজটা হবে 5000 মিটার, 5000 মিটার হবে, এবং আমাকে বলা হলো যে ব্রিজটার উপর এমন একটা ব্রিজ বানাবো, ধরো ব্রিজটাতে কেউ চলাচল করবে না, জাস্ট কি হবে ব্রিজের এখানে একটা, এই ধরো ধরলাম আর কি, ধরো 1000 কেজির একটা বস্তু আছে এখান থেকে 500 মিটার দূরে, আবার আমাকে বললো এই সাইডে ধরো এখান থেকে এখানে একটা বস্তু, ধরো এখান থেকে 700 মিটার দূরে 2000 কেজির একটা বস্তু আছে, আবার এখান থেকে ঠিক 800 মিটার দূরে এখানে ধরো 5000 কেজির একটা বস্তু আছে, 5000 কেজির একটা বস্তু আছে। বলা হলো যে P1 আর P2 এর মান কি হবে। এখন আমি ধরো ব্রিজটা বানাবো, দুইটা পিলারের উপরে বানাবো, তো এখন ব্রিজ বানাতে গেলে তো শুধু আমাদের এই যে যেগুলো ধরো যে বস্তু আছে এগুলো তো সব স্থির বস্তু, তাই না? স্থির বস্তু তো থাকে না, ব্রিজ বানাতে গেলে গতিশীল বস্তু থাকে, আবার পানির চাপের যে পানি যে চাপ দিবে একটা বাতাস দিবে, তো আমরা তো অত কিছু চিন্তা করছি না, আমাকে জাস্ট বললো যে ব্রিজটাতে এগুলা বস্তু স্থির দাঁড়িয়ে করে রাখবা, তাহলে তোমার এই দুইটাতে কত মানে কতটুকু উপরে বল দিতে হবে, এইটাই যে P1 আর P2 এর মান কি হবে। তো এখন আমি
ধরো যে বস্তুটা, যে ব্রিজটা আমি বানাবো, ব্রিজটা হচ্ছে সুষম ব্রিজ, মানে সব জায়গায় আমার ভার সেম, মানে এতটুকুর ভার যতটুকু সেম, এতটুকুর ভার যতটুকু। তো একটা যদি এরকম সুষম বস্তুর ভার কেন্দ্র সবসময় মধ্য বরাবর নিচের দিকে কাজ করে, তাই না? তো ধরো ব্রিজটার ভর হচ্ছে, ধরলাম 20,000 কেজি। এখন P1 আর P2 এর মান নির্ণয় করতে হবে। তো আমরা দুইটা সত্য জেনেছিলাম, মোমেন্ট জিরো হতে হবে একটা বস্তু স্থির থাকতে হলে, এবং বস্তুটার নিম্নগামী বল এবং ঊর্ধ্বগামী বল দুইটা সেম হতে হবে, মানে দুইটার সামেশন শূন্য হতে হবে। তাহলে কি করব আমরা, দেখো ঊর্ধ্বগামী বল কি কি আছে, P1 P2, তাহলে কি P1 প্লাস P2 যতটুকু হবে সেম এদিকে বাকিগুলো বল হবে না, তাই তো হবে। এখানে কি আছে, 1000 কেজি প্লাস 5000 কেজি প্লাস 3000 কেজি, মানে 1000 যোগ 5000 প্লাস 3000, মোট কত, 5×3=9, 9000 কেজি ধরলাম। এটা গেল আমাদের প্রথম শর্ত। প্রথম শর্ত কি ছিল, যে নিম্নগামী আর নিম্নগামী বল আর ঊর্ধ্বগামী বল সেম হতে হবে। তো লিখলাম, তাহলে প্রথম শর্ত পেয়ে গেছি। এটা প্রথম শর্তটা একটু এক কোণাতে লিখি, P1 প্লাস P2 সমান কত পেলাম, 9000। এখন সেকেন্ড শর্তের দিকে যাই। আমরা কি বলেছিলাম, যে একটা বস্তু স্থির থাকতে হলে তার মোমেন্ট শূন্য হতে হবে। তাহলে আমাদের এবার মোমেন্ট নিতে হবে। তো মোমেন্ট নেওয়ার বিষয় এখন এখানে একটা আছে, মোমেন্ট আমরা চাইলে যে কোনো বিন্দুর সাপেক্ষে নিতে পারি, কিন্তু দেখো তো মোমেন্ট আমরা নিব কোন জায়গায়। আমরা এর আগে যখন দেখছিলাম মোমেন্ট নেওয়ার বিষয়, তখন কি F3×0 দিয়েছিলাম না? তো F3টা কি, যেই বিন্দুতে মোমেন্ট নিয়েছিলাম ওই বিন্দুতে F3 এর সাথে শূন্য গুণ হয়েছিল। তাহলে কি, যেই বিন্দুতে আমাদের আননোন আছে ওই বিন্দুতে যদি আমরা মোমেন্ট নিই, তাহলে ওই মোমেন্টের সাথে শূন্য গুণ হয়ে শূন্য হয়ে যাবে, তাহলে একটা আননোন কমে গেল না? তাহলে আমাদের সুবিধার্থে আমরা চাইলে যে কোনো বিন্দুতে মোমেন্ট নিতে পারি। আমাদের সুবিধার্থে মোমেন্ট নিব কোথায়, যে জায়গাতে আননোন থাকবে বেশি। তো ধরো দুই সাইডে আননোন আছে, এখানে P2 আননোন, এখানে P1 আননোন। ধরলাম P1 এর সাপেক্ষে মোমেন্ট নিব, এখানে P1 এর সাপেক্ষে মোমেন্ট নিব। লিখলাম যে মোমেন্ট ইকুয়াল, চিহ্নটা আমরা পরে দিচ্ছি। প্রথমে দেখো, এই যে কতটুকু দূরত্বে, 500 মিটার দূরত্বে কতখানি, 1000 কেজি, মানে ঘূর্ণনের জন্য দায়ী বল 1000 গুণ কতটুকু দূরত্বে আছে, 500। আবার দেখো একটা শেষ, একটা ডান, এরপরে হাঁটতে থাকো, দেখো এখানে একটা, দেখো কত দূরে এটা। ভার কেন্দ্র যখন একটা সুষম অবস্থা হয় তখন সবসময় মাঝে কাজ করে, মানে কি পুরাটাই 5000 হলে এতটুকু হবে 2500, তাহলে 2500 গুণ এই 20,000। আবার আবার এটাও ডান, মানে হাঁটতে থাকি, দেখো এখানে আরেকটা আসলো, এটা কত দূরত্বে দেখো, এখানে ধরো এটা 800 হবে, 700 মিটার, এটা 800 মিটার, 7 8 আর 1500 মিটার, 5,000 থেকে 1500 বাদ দাও, তাহলে এতটুকু দূরত্ব কত, 3500, মানে 5000 গুণ 3500, এটাও ডান। এখন এটা 700 মিটার দূরত্বে, মানে কত, 2000 গুণ এতটুকু দূরত্ব, 5000 মাইনাস 700, 4300, লাস্টে থাকে P2 গুণ এখান থেকে তো সম্পূর্ণ সেতুরই দৈর্ঘ্য 5000। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে দিক নিব পজিটিভ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে পজিটিভ ধরবো। দেখো এখন এটা রাখলাম, এই বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি, নিচ দিকে বল যাচ্ছে, নিচ দিকে বল ঘড়ির কাঁটার দিকে, তাহলে এটা কি মাইনাস না, মানে এটার সামনে মাইনাস। আবার দেখো এটা কি নিচ দিকে, মানে মাইনাস, সেম নিচ দিকে মানে কি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে মাইনাস। এটার ক্ষেত্রে দেখো আবার নিচ দিকে সেম, মানে এটাও মাইনাস। শেষেরটার ক্ষেত্রে আবার দেখো, ধরলাম এভাবে, দেখো ওপর দিকে,
মানে ঘড়ির কাঁটা বিপরীত দিকে, তো বিপরীত দিকে হলে এটা প্লাস। তো এইখান থেকে এবার দেখো তো মোমেন্ট ইকুয়াল টু 0 লিখতে হবে, মানে মোমেন্ট অর্থাৎ 0 সমান সমান এই যে এই পুরোটা। এখানে আননোন কয়টা দেখো, এখানে আননোন হচ্ছে একটাই, P2, আননোন একটাই P2। P2 এর মান এখান থেকে নির্ণয় করতে পারবো, তাহলে এই P2 এর মান নির্ণয় করার ফলে P2 এর মান এখানে বসিয়ে দেবো, তাহলেই P1 পেয়ে যাবো আমরা। তো এই ছিল আজকে। আসসালামু আলাইকুম।